আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবিকে সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জকে নৌকার ঘাঁটি বলে পক্ষে থাকার ঘোষণা শামীম ওসমানের। তৈমুরকে এবার শামীমের তোতা পাখি বললেন আইভি। দলে বিভেদ নেই দাবি নানকের। করোনা প্রতিরোধে 11 দফার নির্দেশনা জারি। একদিনের ব্যবধানে শনাক্ত প্রায় দ্বিগুণ শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 31শে জানুয়ারির পর। বর্তমান অগ্রগতি ধরে রেখেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ রিজভির। এজন্য বিএনপিকে রাজপথে নামার পরামর্শ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। দেখছিলেন বিআরবিকে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ AKM শামীম ওসমান। সোমবার দুপুরে চাঠার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গডফাদার বা গড ব্রাদার যে যাই বলুক, এসব বিষয়ে তিনি ড্যাম কেয়ার বলে মন্তব্য করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টিকে নিয়ে রিপোর্ট করছেন জিয়া খান। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এরই মধ্যে মাঠ সরব বিভিন্ন প্রার্থীর প্রচারণায়। তারপরও সব ছাপিয়ে আলোচনার বিষয় ছিল নারায়ণগঞ্জ 4 আসনের MP AKM শামীম ওসমানের নির্বাচন নিয়ে চুপ থাকা। অবশেষে সোমবার দুপুরে চাষারার এক কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন শামীম ওসমান। তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে তার অবস্থান নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। বিষয়টি পরিষ্কার করতেই সংবাদ সম্মেলন। এই নির্বাচনটা আসতেই জানি কেন একটা সমস্যা হয়ে যাচ্ছে। গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এই। এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজনকে দিয়ে দিতে চায়। কি একটা পজিশনে আমি পড়েছি আমি জানি না। কে প্রার্থী হু কেয়ার, কে প্রার্থী হু কেয়ার, কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমার শেখ হাসিনার নৌকা, এটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা, এটা আমাদের 49 জন লাশের নৌকা। সো এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাবার কোনো উপায় নাই। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, তাই অন্য কোনো খেলা এখানে খেলে লাভ নেই। নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা আছে। হাতি বড় হলে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হইলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপরে উঠতে দেব না। এটা আপনারা কল্পনা রাখেন। তাকে গডফাদার কেন বলা হয়? সাংবাদিকদের এমন প্রশ্নেরও উত্তর দেন শামীম ওসমান। এখন যদি কারোর ইচ্ছা হয় আমাকে আজকে গডফাদার বলতে, বলবেন। 2 দিন আগে যদি তার কারোর ইচ্ছা হয়েছে আমাকে ফাদার বলতে, উনি বলেছেন। 3 দিন আগে বলতে ইচ্ছা হয়েছে ব্রাদার, বলেছেন। এখন যদি কারোর মনে হয় যে আমি আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো, ভাই যাই বলেন বলেন, গড মাদার বলেন না। বিকজ আই এম এ হিউম্যান, আই এম এ ম্যান। সো আই ডোন্ট কেয়ার ড্যাম যে কে কি বললো। এবং এই বলা বলিতে আমার কিছু এসে যায় না, বিকজ আমি এইসব প্রুফ। গেল নির্বাচনে ডাক্তার সেলিনা হায়াত আইভিকে শাড়ি উপহার দিয়েছিলেন। এবার কি দিবেন? সাংবাদিকদের এমন প্রশ্নেরও উত্তর দেন শামীম ওসমান। দোয়া, যাতে আল্লাহ তাকে হেদায়েত করেন। নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এতদিন চুপ থাকলেও সংবাদ সম্মেলনে এসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নেতাকর্মী এবং নিজে কাজ করার ঘোষণা দিলেন সাংসদ শামীম ওসমান। এর ফলে নির্বাচনের ছড়ানো উত্তাপ বাড়ল না কমল তা সময়ই বলবে। জিয়া খান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। কথার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে প্রার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর অলিগলি। স্লোগানে স্লোগানে মুখর নারায়ণগঞ্জের পথঘাট অলিগলি। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো বন্দর নগরী। গ্রামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সোমবার সকালে হাজার কর্মী সমর্থক নিয়ে প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। নৌকা প্রতীক নিয়ে 20 ও 21 নম্বর ওয়ার্ডের
সালেনগর ও শাহী মসজিদ এবং এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তৈমুর আলম খন্দকারকে শামীম ওসমানের তোতা পাখি বলে মন্তব্য করেন তিনি। দলে কোনো বিভেদ নেই বলেও দাবি করেন সেলিনা হায়াৎ আইভী। শামীম ওসমান যেই কথাগুলি বলেছে কালকে উনি তোতা পাখির মতো সেই কথাগুলি উচ্চারণ করেছে। এখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার না, এখানে দলের সিদ্ধান্তের বাইরে উনি গিয়েছে কেন তা আমি জানি না, কিন্তু উনি কি করবে তাও আমি জানি না। উনি সমর্থন দিল বা দিল না, খুব বেশি কি ডিফারেন্স হয়ে যাচ্ছে? উনি কি করছে সেটা নিয়ে আপনারা গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত, আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে। এদিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ফুলহর মদনপুর এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, সব দলের মানুষ তার পক্ষে কাজ করছে। শামীম ওসমান পরিবার যে আইভীর পক্ষে নেই সেটা তিনি নিজেই পরিষ্কার করেছেন। দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আইভীর বক্তব্যে একটা জিনিস পরিষ্কার হয়ে আসছে যে আমার দলে কোনো বিভাজন নাই, তার দলে বিভাজনটা অনেক বড় ফাটল। এই শামীম ওসমান নিয়ে কথা ওঠে, তার ভাইয়েরা এমপি, তার বাপ এমপি, তার দাদা এমপি ছিল, তাদের একটা নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকতেই পারে, তবে তারা যে আইবির পক্ষে না এটা তো আইবি এটা পরিষ্কার করে দিচ্ছে। নারায়ণগঞ্জে ভোট হবে 16 জানুয়ারি। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান ভোটাররা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কোনো বিভেদ নেই, নৌকা মার্কায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে সকলে। নৌকা মার্কায় তাকে সামনে দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীকে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো বিভক্তি নেই, মানুষ ঐক্যবদ্ধ। ডাক্তার সেলিনা হায়াৎ আইভী গত নির্বাচনে ৮৪,০০০ ভোটে জয়লাভ করেছিল, এবার ইনশাল্লাহ লক্ষাধিক ভোটে জয়লাভ করবে। উপযুক্ত প্রার্থী না পাওয়ায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো প্রার্থী দেওয়া হয়নি, এমনকি কারো দিকে সমর্থনও নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তৈমুর আলম খন্দকারের পক্ষে যেসব নেতাকর্মী ভোটে চেয়েছেন তাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান মুজিবুল হক চুন্নু। স্থানীয় সরকার নির্বাচনের নামে নৈরাজ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া টাঙ্গাইলের ৭ আসনের উপনির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব। সরকার চাইলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান তিনি। একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হলো করোনা শনাক্তের সংখ্যা। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,২৩১ জন, আর মৃতের সংখ্যা ৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, করোনার অমিক্রন ধরনের গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে রাজধানী ঢাকায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় ২৬,১৪৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,২৩১ জনের। সংক্রমণের হার ৮.৫৩%। করোনায় একদিনে মৃত্যু হল আরও ৩ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ২৮,১০৫ জন। এদিকে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং ইনফ্লুয়েঞ্জা GISAID জানিয়েছে, দেশে করোনার ওমিক্রন ধরনের আক্রান্ত আরও ৯ জন শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত জিনোম সিকোয়েন্সিং না হওয়ায় দেশে করোনার ওমিক্রন ধরন খুব একটা শনাক্ত হচ্ছে না। আমাদের এখানে সব যেগুলোই পজিটিভ হয় সবগুলারই কিন্তু হয় না, জিনোম টেস্টিং হয় না। সেই জন্য আমরা যতগুলা জিনোম টেস্টিং করা হচ্ছে ওমিক্রন হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে যে সংক্রমণ যেহেতু দ্রুত ছড়াচ্ছে, তাহলে কিন্তু ওমিক্রন থেকে এটা হচ্ছে। তবে এটার পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু রয়েই গেছে। গুচ্ছ সংক্রমণ বলা যেতে পারে। ঢাকা শহরে তো অতিমাত্রায় এটা হচ্ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, স্বাস্থ্যবিধি মানতে জনগণকে বাধ্য করা না গেলে ওমিক্রন আরও ছড়িয়ে পড়তে পারে। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।
করোনা প্রতিরোধে 11 দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। জনসাধারণকে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই দেখাতে হবে টিকা সনদ। আগামী 13 জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেনে চলতে হবে এই 11 দফার নির্দেশনা। স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নতুন বছরের শুরু থেকেই চোখ রাঙাচ্ছিল করোনা। গত বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণের সংখ্যা ও হার। এমন বাস্তবতায় করোনা মহামারী প্রতিরোধে সোমবার 11 দফা বিধিনিষেধ জারি করেছে সরকার, যা কার্যকর হবে 13 জানুয়ারি থেকে। প্রজ্ঞাপনে জারি করা নির্দেশনাগুলো হলো, দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল, রেস্তোরাঁ সহ সব জনসমাগম স্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে, অন্যথায় তাকে সম্মুখীন হতে হবে আইনানুগ শাস্তির। অফিস, আদালত সহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে পরিচালনা করতে হবে মোবাইল কোর্ট। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ দেখাতে হবে। 12 বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়াতে হবে। স্থলবন্দরগুলোতেও আগত ট্রাকের সঙ্গে শুধু ড্রাইভার থাকতে পারবে, কোনো সহকারী আসতে পারবে না। বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করতে হবে। ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখ সহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সব ধরনের যানের চালক ও সহকারীদের অবশ্যই করোনা টিকা সনদধারী হতে হবে। বিদেশ থেকে আসা যাত্রী সহ সবাইকে বাধ্যতামূলক টিকা সনদ প্রদর্শন করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুম্মার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন। সর্বসাধারণের করোনা টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ গ্রহণ করবে। উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। কোনো এলাকার ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে। এই বিধিনিষেধ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। 31 জানুয়ারির মধ্যে 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের অন্তত প্রথম ডোজ টিকার আওতায় আনা হবে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, যখন স্কুল কলেজ খোলা হয়েছিল তখন সংক্রমণের হার 7% মতো ছিল। এখন তার চেয়ে অবস্থা ভালো, কারণ এখন অনেক শিক্ষার্থী টিকা পেয়েছে। সীমিত পরিসরে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলছিল সেভাবেই চলবে। গুজবে কান না দিয়ে 2022 সালে পাবলিক পরীক্ষার প্রস্তুতি নিতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তবে সংক্রমণ কতটা বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে তা স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15 আগস্টের হত্যাকাণ্ড শুধু রাষ্ট্রপতিকে হত্যা নয়, একটা স্বাধীন দেশের আদর্শকে, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা। 75 পরবর্তী সরকারগুলো মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। বর্তমান অগ্রগতি ধরে রেখেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ টেলিভিশন বিটিভির শহীদ মনিরুল আলম মিলনায়তনে মুক্ত স্বদেশে জাতির পিতা শীর্ষক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে আলোচনা পর্বে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বাঙালির মুক্তি অর্জনে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম, ত্যাগের কথা তুলে ধরেন। 15 আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির পিছিয়ে পড়ার বাস্তবতা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। যখনই তিনি এই সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, গ্রামের মানুষ, তৃণমূলের মানুষ, তাদের ক্ষমতায়নের জন্য পদক্ষেপ নিলেন, আর্থসামাজিক উন্নয়নের পদক্ষেপ নিলেন, তখনই কিন্তু 15 আগস্টের আঘাতটা এলো। এই আঘাতটা শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা না, এই আঘাতটা ছিল একটা স্বাধীন দেশের আদর্শকে হত্যা করা, চেতনাকে হত্যা করা।
বারবার ক্ষমতায় এনে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। যে স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা, আজকে দিনে সেই প্রত্যয় ব্যক্ত করছি যে ইনশাল্লাহ যতটুকু পারি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশের দুঃখী মানুষ তাদের ভাগ্যটা পরিবর্তন করে দিয়ে যাব। এবং দেশবাসীকে আমি সেই আহ্বানই জানাই যে আজকে যে অগ্রগতিটা হয়েছে এটা ধরে রেখেই যেন আমরা এগিয়ে যেতে পারি। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়। পরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায় জাতি জনকের প্রতি। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে এখনও চলছে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাথে ছিলেন বোন শেখ রেহানা। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির জনককে। এরপর মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার পর দলের পক্ষে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। বঙ্গবন্ধুর আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছে যে আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ আজকে বহুদূর এগিয়ে গেছে। বিএনপির মধ্যে আছে যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতা যুদ্ধচারণ করেছিল, তারা এখনও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, এই অপশক্তির বিনাশ প্রয়োজন। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা যখনই ক্ষমতায় এসছে তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং তারই অংশ হিসাবে বঙ্গবন্ধুর যে অবদান আমাদের স্বাধীনতার জন্য সেটা বিকৃত করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষ সেটা গ্রহণ করেনি। অত অল্প কিছু লোক সেটা করেছে, কিন্তু বাংলার মানুষ কখনোই তাদের পক্ষে ছিল না, এখনও নয়, ইনশাআল্লাহ আগামীতে তাদের পক্ষে থাকবে না। দিবসটি উপলক্ষে দলটির বিভিন্ন সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায় জাতির পিতার সমাধিতে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন কমিশন গঠনে সংলাপের নামে তামাশা চলছে। নীল নকশার অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এ সময় রিজভী অভিযোগ করেন, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই ১৯ জনকে ডিঙিয়ে আপিল বিভাগে বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়েছে। সরকার যাদের চাইবে তারাই নির্বাচন কমিশনের নিয়োগ পাবেন বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়াকে বন্দী করে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে তিনি ঠেলে দিচ্ছেন। এটা প্রত্যেকটাই হচ্ছে একটা অমানবিক নীল নকশার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর আজকে জনগণের চোখকে ধুলা দেওয়ার জন্য, জনগণের চোখকে অন্যদিকে ঠেলে দেওয়ার জন্য কত তিনি তামাশা করছেন। আর রাষ্ট্রপতিকে দিয়ে তিনি আবার সংলাপ দেখাচ্ছেন। আর কিসের সংলাপ? আলটিমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে সেইখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটবে, তার আগে একটা তামাশা করে যাচ্ছে।
বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপিকে রাজপথে নেমে আন্দোলনে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনগণ। নির্বাচনে কিশোর গ্যাংকে কাজে লাগিয়ে মানুষের জানমালের ক্ষতি করা হচ্ছে। একটি গোষ্ঠী ফায়দা লুটতে কিশোর গ্যাংকে কাজে লাগাচ্ছে, যার দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সংকট উত্তরণে জাতীয় সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। চুয়াডাঙ্গায় ২০ বছর ধরে পেটে কাঁচি নিয়ে জীবনযাপন করা বাঁচেনা খাতুনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বের করা হয়েছে চিকিৎসকের ভুলে ২০ বছর ধরে পেটে থাকা কাঁচিটি। ২০ বছর পর গত ২ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রেজা নাসিমের কাছে চিকিৎসার পর বাঁচেনা খাতুন জানতে পারেন তার পেটে ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা কাঁচি থাকার বিষয়টি। এরপর ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করে গোটা জেলায়। ১০ কাঠা জমি কিনেলাম, সেই জমি বেচলাম, বেচি আমার ভাইরা সম্পূর্ণ দিয়ে আইলো রাজাকে। রাজা বললো যে হইলো পিতি থইলি পাথর, এই তারপরে কাইটি হইলো গার গোস্ত কাইটলো, এই হাড়ে সাইডের হাড়ে গোস্ত ৩ থান কাইটি সব দেখাইলো, আর সেটা বের করলো। সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২.৫ ঘন্টা ধরে অপারেশন করে কাঁচিটি বের করা হয়। অপারেশন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ওয়ালিউর রহমান নয়ন। বাঁচেনা খাতুন সুস্থ আছেন বলে জানান চিকিৎসক। শেষ পর্যন্ত একটা এক্স-রে করার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে তার পেটের মধ্যে একটা, আমরা যেটা আমাদের ভাষায় বলি আর্টারি ফরসেপ, এটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। তো আমরা আজকে খুব সফলভাবে তার অপারেশন করে সেটা সে বের করতে পেরেছি এবং সে এখন ভালো আছে। ২০০২ সালে মেহেরপুরের গাংনী শহরের রাজা ক্লিনিকে বাঁচেনা খাতুনের পেটে পিত্তথলিতে পাথর অপারেশন করেন চিকিৎসকরা। এরপর থেকে তার পেটে যন্ত্রণা ও ব্যথা অনুভূত হতে থাকে। অসহ্য যন্ত্রণায় বছরের পর বছর বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েও কোনো ফল হয়নি। কয়েকবার আল্ট্রাসাউন্ড করেছেন তিনি, কিন্তু কিছুই ধরা পড়েনি। আমাদের টিমের কোথাও হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল হয়ে হয়তো এটা মিসিং হয়েছে, এখন এতদিন ধরে হয়তো এটা ধরা পড়েনি। এটা আমরা পার্টির সাথে কথা বলেছি, পার্টি যেভাবে ম্যানেজ যেটা চাই সেটা আমি দেখব। এদিকে এ ঘটনায় রাজা ক্লিনিক কর্তৃপক্ষের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন বাঁচেনা খাতুনের পরিবার। আমার ননদের পেটে জ্বালা যন্ত্রণা, এরপরও কত ডাক্তারখানায় যাই সারেনি, বা রাজশাহী যাই পরীক্ষা করে কাইতে ধরা পড়েছে। এটা খুব ন্যাক্কারজনক ঘটনায় ঘটেছে। এই ধরনের কাজ করলে বা ডাক্তারদের প্রতি আমাদের রাস্তা থাকে কিভাবে? লিখিত অভিযোগ পেলে ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। যেহেতু এটা মৌখিক অভিযোগ, আমরা লিখিত অভিযোগ না পাওয়া পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নিতে পারতেছি না। যদি লিখিত অভিযোগ আসে আমরা ব্যবস্থা নেব। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী বাঁচেনা খাতুন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের জরুরি প্রশ্নে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতায় আসার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার সিপিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাম জোট। জোটের সমন্বয়ক কমরেড সাইফুল হক লিখিত বক্তব্যে বলেন, বাম জোট মনে করে রাষ্ট্রপতি আহুত সংলাপের আয়োজন অপ্রয়োজনীয় ও অর্থহীন, কারণ সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কার্যকরী সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই। সাইফুল হক বলেন, এর আগে দুটি সার্চ কমিটি ও নির্বাচন কমিশন যাদের দিয়ে গঠিত হয়েছে তা নজিরবিহীন, দায়িত্বহীনতা ও কলঙ্কের স্বাক্ষর রেখেছে। সরকারি দলের হয়ে কাজ করতে গিয়ে বর্তমান নির্বাচন কমিশন দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থায় তুলে দিয়েছে বলেও মন্তব্য করেন বাম জোটের এই নেতা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। নারায়ণগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করার ঘোষণা শামীম ওসমানের। তৈমুরকে এবার শামীমের তোতা পাখি বললেন আইভি। দলে বিভেদ নেই, দাবি নানপের। করোনা প্রতিরোধে 11 দফা নির্দেশনা জারি, একদিনের ব্যবধানে শনাক্ত প্রায় দ্বিগুণ। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 31 জানুয়ারির পর। বর্তমান অগ্রগতি ধরে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ রিজভির। এজন্য বিএনপিকে রাজপথে নামার পরামর্শ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।